দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আমরা এই টক শোতে সমসাময়িক এবং রাজনৈতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা তেমনই কিছু টপিকে আলোচনা করব, তবে আলোচনা যাবার পূর্বে দুজন অতিথি আছেন স্টুডিওতে, তাদের সাথে পরিচিত হয়ে নিব। আমাদের সাথে আছেন আমার বাম দিক থেকে জনাব হাসান মামুন, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট, এবং ডানে আছেন জনাব মাহবুব কায়সার, সহযোগী অধ্যাপক এবং সহকারী প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে, আমরা জানি যে 3 মাসের জন্য যুক্তরাষ্ট্রের আরোপ করা বাংলাদেশের উপর যে শুল্কটা, এটা 3 মাসের জন্য স্থগিত হয়েছে। কিন্তু প্রথমে যাব কায়সার ভাই আপনার কাছে, যে এটা তো বাতিল হয়নি, তাহলে 3 মাস পরে আমরা কিন্তু জানি না যে এটার কোনো সিউরিটি নেই যে এটা কি শুল্কটাকে আবার আরোপ করা হবে কিনা, এটা বাড়বে কিনা বা কমবে কিনা, কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ। আমরা তো খবরের মাধ্যমেই জেনেছি সবকিছু, যে এখানে 37% যে শুল্ক আরোপ করা হয়েছিল সেটা নিয়ে প্রথমে আমরা আতঙ্কিত হয়েছি, পরবর্তীতে আবার সেটা নিয়ে নেগোসিয়েশন হয়েছে। এটা তো বৈশ্বিক অর্থনীতির ব্যাপার, এবং 3 মাসের জন্য এটি স্থগিত হয়েছে। আপনি ঠিকই বলেছেন যে 3 মাসের পরে কি হবে, এটি নিয়ে আরও চুলচারা বিশ্লেষণ হবে। প্রথম কথা হচ্ছে এটি, আমরা এখন যে বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশে, যে সরকার এখন বাংলাদেশে আছে, আমরা খুবই আশাবাদী যে তাদের যে বৈশ্বিক যে নেগোসিয়েশন সেটি অত্যন্ত স্ট্রংলি তারা করবে। আগের মতো যে আগের পরিস্থিতি থাকলে একরকম হতো, রাজনৈতিক থাকলে, এখন এটি এক ধরনের নন পলিটিক্যাল একটি সরকার আমাদের দেশে আছে, এবং একটি শক্তিশালী সরকার আমরা বলবো, যেহেতু ডক্টর ইউনূসের মতো একজন পার্সোনালিটি আমাদের দেশ পরিচালনার দায়িত্বে আছেন। এবং আমরা এতটুকু বুঝি যে ডক্টর ইউনূসের যে বৈশ্বিক যে পরিচিতি, তার যে অ্যাকসেপ্টেন্স, তার যে ক্যারিশমা এবং তার যে গ্রহণযোগ্যতা সারা পৃথিবীতে, বিশেষ করে আমেরিকা সহ, সেক্ষেত্রে তার নেতৃত্বে যে অর্থনৈতিক যে অ্যাক্টিভিটি এখন চলছে, আমরা আশা করি যে এটি কোনো না কোনোভাবে এটির একটা সঠিক সুরাহা হবে, এবং সেটি অবশ্যই আমাদেরকে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তবে পাশাপাশি আরেকটি বিষয় মনে রাখতে হবে, বৈশ্বিক অর্থনীতির যে গতিবিধি এখন চলছে, বিশেষ করে আমেরিকার ইস্যু, যেহেতু ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিশ্বটাকে দেখছেন, যেই চোখ দিয়ে দেখছেন, সেখানে আমাদেরকে অবশ্যই একটু ভাববার বিষয় আছে, আমাদের চিন্তার বিষয় আছে। তিনি কি তার অর্থনৈতিক যে পলিসি, সেটি এখন আমরা পুরোপুরি বুঝে উঠতে পারছি না। সেই জায়গা থেকে আমাদেরকে সময়ের সাথে সাথে সঠিক গাইডেন্সের মধ্য দিয়ে সঠিক দেশপ্রেমে উজ্জীবিত হই, এবং আমাদের স্বার্থকে যাতে প্রোটেক্ট করা যায়, এবং সেইভাবে একটা পলিসি নির্ধারণ করা হবে। এবং আমরা মনে করি বাংলাদেশের এখন যে বাস্তবতা, বিশেষ করে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ের পর থেকে যে অর্থনৈতিক যে গতিশীলতা বা যে পলিসি যেভাবে চলছে, এতে করে আমরা এটা আশা করতে পারি যে আমেরিকার সাথে একটি শক্তিশালী নেগোসিয়েশন, আগে মতো অবশ্যই রাজনৈতিক কোনো নেগোসিয়েশন এখানে হবে না। বাংলাদেশে এখন একটা পজিটিভ একটা বিষয় আমরা আশা করতে পারি, আশা করি এই জন্য করি যে আমরা এখন আমাদের পিছনের দিকে তাকানোর কিছু নাই, আমাদের কোনো দায়বদ্ধতা, আমরা বলছি যে আমাদের কোনো দায় নেই, যে কারোর প্রতি আমাদের একদম, হ্যাঁ, বৈশ্বিক অর্থনৈতিক যে পলিসিগুলো আছে, যেই ম্যানার আছে, যেই শর্ত আছে, সেগুলো আমাদেরকে মানতে হবে। কিন্তু বাংলাদেশ এখন একটি আলোচিত বিষয়, বাংলাদেশ এখন একটি শক্তির জায়গা থেকে বাংলাদেশ এখন কথা বলবে, এখন নেক টু নেক কথা বলবে। সুতরাং সেই জায়গা থেকে আমেরিকার সাথে এই বিষয় নিয়ে আরও দর কষাকষি হবে, এবং আমরা অবশ্যই আশা করি, এবং সম্প্রতি বাংলাদেশের অর্থনৈতিক জায়গা থেকে যেই একটা সামিট হলো, এবং বৈশ্বিক বিশ্বের যে বড় বড় অর্থনৈতিক শক্তিগুলো আছে, তারাও বাংলাদেশের প্রতি একটা দৃষ্টি আছে। আমার কাছে মনে হয় এখানে ভয় পাওয়ার খুব কিছু নেই, তবে আমাদেরকে সাবধানে পথ চলতে হবে, এবং এভাবে যদি আমরা সঠিক কর্মপন্থা নির্ধারণ করতে পারি, তাহলে পৃথিবীর অন্য দেশের মতোই আমরা গ্লোবাল যে ইকোনমিক সিস্টেম, সেটাকে ফলো করে আমাদের অর্থনৈতিক শক্তিটাকে আমরা সুন্দরভাবে এস্টাবলিশ করতে পারবো। এবং অবশ্যই বাংলাদেশ যখন সিদ্ধান্ত গ্রহণ করবে, সে তার অর্থনৈতিক শক্তির যে মানদণ্ড, সেটিকে মাথায় রেখেই সিদ্ধান্ত গ্রহণ করবে, এবং জনস্বার্থে সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা এই ব্যাপারে আশাবাদী হতে পারি, খুব বেশি ভয়ের কিছু নেই। জি, এবার হাসান ভাই আপনার মন্তব্য চাচ্ছি। আমরা বলছিলাম যে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রে আরোপ করা শুল্ক 3 মাসের জন্য স্থগিত হয়েছে, আমরা বলছিলাম যে বাতিল তো হয়নি, আসলে আমরা তাহলে কি আশা করছি, এখন কি হবে সামনে? হ্যাঁ, ধন্যবাদ। 3 মাসের জন্য স্থগিত, তার মানে শুধু বাংলাদেশ না, প্রায় 70-75 দেশের ক্ষেত্রেই ব্যবস্থা প্রযোজ্য হবে। 3 মাস আমরা একটা স্বস্তিপূর্ণ পরিবেশ পেলাম, একটা অস্বস্তি তৈরি হয়েছিল। কারণটা হচ্ছে যে আমাদের তো
রপ্তানি পণ্য বেশিরভাগ মূল রপ্তানি পণ্য যেটা গার্মেন্টস সামগ্রী আমরা কিন্তু আমেরিকাতে রপ্তানি করতাম 18 থেকে 20% টোটাল রপ্তানির। আর গার্মেন্টসের উপর আমাদের নির্ভরশীলতা হচ্ছে 85%। তো এই নির্ভরশীলতা আমরা কাটিয়ে উঠতে পারিনি, এটা হচ্ছে একটা সংকটের জায়গা দীর্ঘদিনেও। অন্যান্য সেক্টরকে আমরা মানে রপ্তানি খাত হিসেবে বিকশিত করতে পারিনি, যেমন লেদার গুডস পারিনি, প্লাস্টিক সামগ্রী এগুলোকেও সেভাবে আমরা পারিনি। আমরা ডিপেন্ডেন্ট ছিলাম গার্মেন্টসের উপর, এবং আঘাতটা কিন্তু সেইখানে মূলত আসার কথা, এবং এটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছিল। তো তবে অ্যাট দ্য সেম টাইম আমরা দেখব যে আমাদের প্রতিযোগী দেশগুলোর ওপরও কিন্তু সমহারে কিংবা কম বেশি হারে বাড়তি শুল্ক আরোপিত হয়েছিল। তো সেখান থেকে আমরা সবাই মিলে একটু রেহাই পেলাম, কিন্তু ট্রাম্প সাহেব কি করবেন এটা নিয়ে কিন্তু কেউ ভরসা করতে পারছে না, যেটা স্যার বলছিলেন। তবে এটা প্রেডিক্ট করা হচ্ছিল যে ট্রাম্প আসার পরে এই ধরনের মানে ন্যাশনালিস্ট কোট আনকোট ন্যাশনালিস্ট পলিসি নেওয়া হতে পারে। ওনার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আমেরিকার এক্সপোর্ট বাড়ানো, এটা হচ্ছে মূল টার্গেট, যে আমেরিকাতে প্রডিউস করো, আমেরিকা থেকে এক্সপোর্ট করো, আর আমেরিকার পণ্য বেশি ইম্পোর্ট করো। তো আমরা কিছুটা আশ্বস্তকর নীতিতে গিয়েছিলাম যে আমরা বেশি করে ইম্পোর্ট করতে পারি কিনা। এই আলাপগুলো শুরু হয়েছিল এই সংকট তৈরি হওয়ার পরে। তো আমেরিকা থেকে আমরা মূলত আমদানি করি তুলা, গম, ভুট্টা, কিছু র মেটেরিয়াল শিল্পের, কিছু মেশিনারিজ, কিছু মেডিকেল ইকুইপমেন্টস এবং কিছু মেডিকেল ডিভাইস ইত্যাদি। তো আমাদের ইম্পোর্ট খুব বেশি না, সম্ভবত আমরা মানে $8 বিলিয়ন এক্সপোর্ট করি, $2 বিলিয়ন ইম্পোর্ট করি। তো এই গ্যাপটা ট্রাম্প সাহেবের দাবি হচ্ছে যে গ্যাপটা কমাতে হবে, এই গ্যাপটা যারা কমাবে না তাদের উপর বেশি করে শুল্ক আরোপিত হবে। এটাই হচ্ছে ওনার পলিসি। উনি একটা ইকুয়েশন বের করেছেন যেটার সঙ্গে কেউ একমত না, এবং সেই ইকুয়েশনে দেখা যায় যে আমরা নাকি 73% শুল্ক আরোপ করে রেখেছি। আসলে কিন্তু আমাদের অন এন এভারেজ শুল্ক 5% বেশি না, মানে আমেরিকা থেকে যেসব আসে। আর আমরা কিন্তু কোনো দেশের ওপর আলাদা করে শুল্ক আরোপ করি না, আমরা শুল্ক আরোপ করি পণ্যের ওপর, এবং সব দেশের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তো এখন আমরা শুল্ক কমাতে পারি, কমিয়ে আশ্বস্ত করতে পারি, আমরা একটু বেশি তুলা ইম্পোর্ট করতে পারি, কিন্তু সেগুলো আমাদের আবার লাভজনক হতে হবে, আমাদের জন্য পোষাতে হবে। কারণ আমরা তো ভারত থেকে কম কস্টে তুলা আনতে পারি, আমরা মানে আফ্রিকা থেকে কম কস্টে, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে কম খরচে আনতে পারি। খরচ একটা ফ্যাক্টর বাণিজ্যের ক্ষেত্রে। তো কিন্তু আমরা যদি খুব শুল্ক কমাইও আমেরিকা থেকে আনাটা হয়তো লাভজনক হবে না। তো এইগুলো একটু হিসাব নিকাশের ব্যাপার আছে। আমাদের গার্মেন্টস সেক্টরের লোকজন এবং সরকারের লোকজন এটা নিশ্চয়ই ক্যালকুলেট করে দেখবেন। বছরে আমরা একটা সময় পেলাম, এবং আমাদের আসলে মানে এই রপ্তানি খাতগুলোতে কম্পিটিটিভনেস বাড়াতে হবে, আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, কম্পিটিটিভনেস বাড়াতে হবে, এবং যেসব ঘাটতি আছে আমাদের, অন্যান্য ঘাটতি মানে প্রোডাকশনের বাইরেও যেসব ঘাটতি আছে, যেমন বন্দরে সীমাবদ্ধতা আছে, আমাদের আমলাতান্ত্রিক জটিলতা আছে কিনা, এই ব্যাপারগুলো দেখতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত, শুধু বাণিজ্য বৃদ্ধি না। এই যে বিনিয়োগ সম্মেলন হচ্ছে সেখানে কিন্তু এগুলো আলোচিত হচ্ছে, যে নন টেরিফ ব্যারিয়ার, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব হ্যাসেল, এগুলো কমাতে পারলে মানে আসলে সম্মেলন, কালারফুল সম্মেলন করতেও হবে না, কারণ তারা নিজেরাই খোঁজখবর নিয়ে বাংলাদেশে আসবে, তাই না? তো এটা হচ্ছে মূল ব্যাপার। মানে আমাদের অ্যাকশনের উপর নির্ভর করছে যে আমাদের এক্সপোর্ট বাড়বে কিনা, বা এক্সপোর্টের ক্রাইসিসটা আমরা মানে ফেস করতে পারবো কিনা, এবং আমরা মানে লাভজনকভাবে ইম্পোর্ট করতে পারবে কিনা সেটাও একটা প্রশ্ন আছে। লাভজনকভাবে ইম্পোর্ট করতে পারলে কিন্তু তাতেও আমরা লাভবান হব, কারণ আমরা তো অনেক কিছু ইম্পোর্ট করি এক্সপোর্ট করার জন্য। আমরা তুলা ইম্পোর্ট করি, আমরা সুতা ইম্পোর্ট করি, আমরা মেশিনারিজ ইম্পোর্ট করি, কোত্থেকে করব সেটা একটা সিদ্ধান্তের ব্যাপার। আর আরেকটা জিনিস একটু বলতে চাই যে স্যার যেটা বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন, এবং তার একটা গ্লোবাল ইমেজ আছে, সেটাকে আমরা ব্যবহার অবশ্যই করব নেগোসিয়েশনের ক্ষেত্রে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ট্রাম্প সাহেব কিন্তু মানে ওনার প্রয়োজনের বাইরে কিছু করবেন বলে মনে হয় না। উনি কিন্তু কাউকে স্পেয়ার করছেন না। ওনার সঙ্গে
আমেরিকার সঙ্গে যাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেমন কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, মানে কাউকেই উনি কিন্তু ছাড় দিচ্ছেন না, তাই না? মানে শত্রু মিত্র নির্বিশেষে। এবং চায়নার মতো বড় অর্থনীতির সঙ্গে উনি যে বিহেভ করছেন, এই সংকটের মধ্যেও, এই স্থগিতাদেশের মধ্যেও কিন্তু চায়নার উপর শুল্ক আরও বাড়িয়েছেন, আবার চায়না বাড়িয়েছে, উনি আরও বাড়িয়েছেন। এই ব্যাপারটা চলছে। উনি আসলে ট্রেডের যে প্রচলিত নিয়ম নীতি, ডব্লিউটিওর যেসব নিয়ম নীতি, এগুলো কিছুই পাত্তা দিচ্ছেন না, ফলো করছেন না। এবং আমেরিকাতেও এই নিয়ে সংকট তৈরি হচ্ছে, কারণ আমেরিকানরা উদ্বিগ্ন যে এইভাবে যদি ট্যারিফ ওয়াল বাড়ানো হতে থাকে তাহলে তাদের দেশে ক্রাইসিস তৈরি হবে, ডিমান্ড ফল করবে, এবং তাদেরকে তো ইনফ্লেশন ফেস করতে হবে, তাই না? এবং সেখানে সেন্ট্রাল ব্যাংক কি করবে, পলিসি, এই প্রশ্নগুলো আছে। জি, ধন্যবাদ হাসান ভাই। আমরা পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে আমরা জানি বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত বাতিল করেছে রিসেন্টলি, এবং আজকেও কিন্তু বাংলাদেশের থেকে 4টি ট্রাক আটকে দিয়েছে ভারত, ভেতরে যেতে পারেনি। এটার ফলে যেটা হয়েছে যে বাংলাদেশি পণ্য ভারতীয় স্থল শুল্ক স্টেশনগুলো ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি করা যাবে না, সেই ধরনের বাতিল সিদ্ধান্ত এসছে। কিন্তু এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জাসওয়াল উনি বলেছেন যে এই সুবিধা প্রত্যাহার হলেও নেপাল বা ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির উপর প্রভাব পড়বে না। এটা মানে কিসের ভিত্তিতে উনি বলছেন? কারণ আজকেও ভারতে আসলে ঢুকতে পারিনি আমাদের ট্রাকগুলো। আচ্ছা, এই বিষয়টি আসলে মানে খুবই সেন্সিটিভ এই জন্য বলছি, ভারতের সাথে আমাদের বিগত সময়তে যেভাবে ভারত আমাদের বড় প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের চেয়ে অনেক বেশি বড় অর্থনীতির রাষ্ট্র, এবং গ্লোবাল স্ট্যাটাসে বা আমাদের চেয়ে অনেক বেশি তারা এগিয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিবেচনায় বলছি। এখন ভারতকে আমরা খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে হতো। দুটো বিষয় আছে, একটা হচ্ছে আমাদের সভরেন্টির কোয়েশ্চেন, আর একটা হচ্ছে আমার উইন উইন সিচুয়েশন। আমরা অবশ্যই ভারতের সাথে, আমাদের কোন দেশের সাথেই নয়, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে কোনোভাবেই বৈরী সম্পর্ক রেখে আমরা এগোতে পারবো না। এই কথাটি আমরা বহু বছর ধরে, মানে স্বাধীনতার পর থেকে আমাদের এটি বাস্তবতা। এখন এত কিছুর পর কিন্তু আবার এটাও তো ঠিক যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সুতরাং রাষ্ট্র যত ছোটই হোক না কেন তার স্বাধীনতার মর্যাদা কিন্তু একই সমান, সার্বভৌমত্বের প্রশ্ন একই সমান। এই জায়গাগুলো আমরা কিছু জায়গায় কম্প্রোমাইজ করেছি বিগত সময়গুলোতে। ভারতের সাথে আমরা যেভাবে ডিল করেছি সেটি আমরা মনে করি যে এখন সাধারণ নাগরিক হিসেবে আমাদের অবজারভেশনটা হচ্ছে সেটি কোনোভাবেই আসলে একটি স্বাধীন রাষ্ট্রের যে চরিত্র, যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে রাষ্ট্র চরিত্র নিয়ে আমরা এটি করিনি। আমরা কোনো না কোনোভাবে আপোষ করেছি, আমরা অনেকভাবে ভারতকে অনেক কিছু ছাড় দিয়েছি। এখন ভারত যখন একটি ভিন্ন রকম বাস্তবতার মধ্যে যাচ্ছে, সুতরাং ভারত তার এই আসল চেহারাটা সেই উদ্ঘাটিত করছে এবং উদ্ভাসিত করছে। ভারত বড় রাষ্ট্র, বড় অর্থনীতি আমাদের তুলনায়, অবশ্যই বৈশ্বিক বাস্তবতায় অনেক বড় না, আরও বড় রাষ্ট্র আছে, কিন্তু আমরা এটা বুঝতে হবে যে যেই আচরণটি ভারত এখন করছে এটি আমার ব্যক্তিগত মত হচ্ছে এটি তারা করছে তাদের বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্কের যে অবস্থান, সেই অবস্থানের একটি পাল্টা জবাব তারা দিচ্ছে। তা না হলে প্রতিবেশী রাষ্ট্রের বৈশিষ্ট্য তো এরকম না। এখানে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ থাকবে, অবশ্যই সবার যে যার বাণিজ্য করবে, যে যার হিসাব নিকাশ করবে, এখানে উইন উইন সিচুয়েশন, ট্রেড করবে। তো ট্রেডের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হয় না। ট্রান্সশিপমেন্টের বিষয়টি আমাদের এখানেও আলোচিত হচ্ছে যে যেই প্রক্রিয়ায় ট্রান্সশিপমেন্টটি দেওয়া হয়েছে, হাইড অ্যান্ড সিক করে, যেই শর্তগুলো আমরা জানি না, সাধারণ মানুষ জানে না, অর্থনীতিবিদরা জানে না, সাংবাদিকরাও জানে না, অনেক কিছু সুবিধাটা তারা কিন্তু উনি কিন্তু এটাও বলেছিলেন যে এটা তারা করেছেন কেন, যুক্তিটা ছিল যে তাদের বন্দরে নাকি দীর্ঘদিন ধরে একটা যানজট সৃষ্টি হচ্ছে। দ্যাট ইজ হোয়াট হি সেড। খুব ভালো কথা। তো গত 16 বছর যানজট তৈরি হয়নি, এটাই হচ্ছে কথা, যে 16 বছর তৈরি হয়নি সিদ্ধান্তটা। সেই কারণে এটি আমাদেরকে এভাবে বললে হবে না, আমাদেরকে এটা বুঝতে হবে, এটা ছেলে খেলা নয়, এটা আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার। এবং আমাদের বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা, এই ইস্যুটা শুধু অর্থনৈতিক না, এর একটা রাজনৈতিক দিক আছে, রাজনৈতিক একটা প্রেক্ষাপট আছে। সেই জন্য আমাদেরকে সেই রাজনৈতিক প্রেক্ষাপটটা এবং বাংলাদেশকে তার মতো করে ভাবতে হবে। আজকে তারা 4টি ট্রাক আটকে দিয়েছে, ট্রান্সশিপমেন্ট অফ করেছে। আমাদের এখানেও তো আলোচনা উঠছে এখন যে আমরা ট্রান্সশিপমেন্টের শর্তগুলো দেখতে চাই, বুঝতে চাই। নতুন সরকারের উপরে চাপ তৈরি হচ্ছে এবং আমরা সাধারণ একজন নাগরিক হিসেবে, দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমরা এটা বলতে চাই যে ঘটনাটি ঘটেছে বিগত 16 বছরে, সেই সবগুলো শ্বেতপত্র প্রকাশ করা হোক,
যে কিভাবে ঘটেছে, ট্রান্সশিপমেন্টের কি শর্ত দেওয়া হয়েছে, বন্দর কিভাবে দেওয়া হয়েছে, বা আমাদের এখানকার ভারতীয় নাগরিক এখানে কিভাবে কাজ করেছে। সুতরাং এই জায়গাগুলো স্পষ্ট হওয়ার যখন আলোচনা উঠেছে তখন তারা এটা পাল্টা করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গাটা, এই ইস্যুটা আমাদের বর্তমান সরকারকে খুব জোরালোভাবে, আমি আবার বলছি খুব জোরালোভাবে দেশপ্রেমের বৈশিষ্ট্য নিয়ে, দেশপ্রেম দিয়ে এটাকে হ্যান্ডেল করতে হবে। ভারতকে ভয় পাওয়ার কিছু নাই, আবার ভারতের সাথে আমাদের শত্রুতারও কিছু নাই। ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, চায়নার সাথে আমাদের সেই সম্পর্ক, আমাদের আমেরিকার সাথে সেই সম্পর্ক, ইভেন ক্ষুদ্র ভুটানের সাথে আমাদের সেই সম্পর্ক। আমাদের অর্থনৈতিক পরিমাণ হয়তো কম বেশি হতে পারে, ট্রানজ্যাকশন কম বেশি হতে পারে, কিন্তু আমরা ভুটানকে যেই চোখে দেখব, ভারতকে আমাদের অর্থনৈতিক মানদণ্ডে সেই চোখে দেখতে হবে। তারা একচাটিয়ে আমাদের উপর চাপিয়ে দেবে আর আমরা সেটা মেনে নেব, তাহলে আমাদের আসলে স্বাধীন সার্বভৌমত্বের প্রশ্নটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। বিগত সরকারের সময়ে এটি অনেক কারণ আমরা জানি, তারা ভারতের সাথে যেভাবে ডিল করেছে, এখানে ব্যক্তিগত স্বার্থ লাভালাভের বিষয় ছিল, এটা আমরা এখন বুঝি। তাহলে সেই জায়গাটা থেকে আমরা তো এখন একটা দেশপ্রেমী সরকার পেয়েছি, এটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং এই সরকারকে খুব স্পষ্টভাবে সেটা বলতে হবে, এবং এটি বলবার মোক্ষম সময় এখনই। হ্যাঁ, এইটি বলতে গিয়ে যদি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে বলতে হবে, ডিপ্লোম্যাসি রক্ষা করে ফরেন পলিসির যে শর্তগুলো, সেটা আন্তর্জাতিক সম্পর্কের বিবেচনাগুলো, মানদণ্ড এবং ম্যানার রক্ষা করেই বলতে হবে, কিন্তু বলতে হবে। আগে বলা হয়নি, এটা হাইড অ্যান্ড সিক করা হয়েছে, সিক্রেট রাখা হয়েছে, আমরা জাতি হিসেবে এটা জানতে চাই। এখন পাশাপাশি এটাও ঠিক যে তারা ট্রান্সশিপমেন্টের বিষয়ে নিশ্চয়ই এখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে, তা না হলে হুট করে এটা বন্ধ করবে কেন? তারা একদিকে বন্ধ করেছে, আরেকটা জিনিস কোট করি, আবার বুধবার নয়াদিল্লির একটি সামিটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উনি আবার বলেছেন যে ভারতের চেয়ে বেশি কোন দেশ আসলে বাংলাদেশের ভালো চায়। এটা খুব ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয় এটি তাদের কাছেও মেসেজ আছে। আমরা বিশেষ করে সাম্প্রতিক গত এক সপ্তাহ মানে বিমস্টেক সম্মেলনে আমাদের ডক্টর ইউনূস এবং মোদি সাহেব যেভাবে বিষয়টা বসেছেন, তারা তো বসতে চায়নি। এবং যদিও ভারতের মিডিয়া এক ধরনের মিডিয়া আছে, আমরা সেই মিডিয়া বলবো কিনা সেটা নিয়েও, আর বাংলার কথা বলছি আমরা আরও সহ, সেখানেও এক ধরনের ন্যারেটিভ তৈরি হয়েছে যে বাংলাদেশ এই করে ফেলেছে, সেই করে ফেলেছে। আমরা কি করেছি? আমাদের যে মানে আত্মমর্যাদা বোধ, সেটি আমরা শুধু রিগেইন করার চেষ্টা করেছি, আর কিছু না, আমাদের বর্তমান সরকার। সুতরাং আমার ব্যক্তিগত ধারণা এরকম বা অ্যাসেসমেন্ট এরকম, বিমস্টেক সম্মেলনের পরে ভারত এখন হিসেব করেই ভাববে, কথা বলছে। সুতরাং এটা একটা ব্যালেন্স, যে একদিকে ট্রান্সশিপমেন্টের বিষয়টি তারা একটু হার্ডশিপে গেল, অন্যদিকে তারা আবার পলিটিক্যালি জিনিসটাকে আন্তর্জাতিক সম্পর্কের বিবেচনায় তারা একটু এক ধরনের ইজি গোয়িং হচ্ছে, এবং আমাদেরকে কিছুটা কাউন্ট করছে বলে আমার মনে হয়। জি হাসান ভাই, কনফ্লিক্টিং মনে হচ্ছে না তাদের কার্যকলাপ এবং স্টেটমেন্ট? অবশ্যই কনফ্লিক্টিং মনে হচ্ছে। আচ্ছা, আমি শুরু করতে চাই যে হাসিনা সরকারের পতনের সময় থেকে, তারপর পরই আমরা দেখব যে আমাদের স্থল বাণিজ্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, বেশ বন্ধই ছিল বেশ কিছুদিন, তারপরে ধীরে ধীরে একটু সহজ হয়েছে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে গত ঈদে আমাদের যে একটা ট্যুরিজম হতো, মানে ভারতীয় বাংলা অঞ্চলে, সেই ট্যুরিজমটা কিন্তু হয়নি, মানে ভিসা সমস্যার কারণে হয়নি কলকাতায়। তবে কিছু পণ্য সামগ্রী আমদানি কিন্তু অব্যাহত ছিল, মানে ঈদের যেসব পণ্য সামগ্রী পাকিস্তান থেকে এসছে, ভারত থেকেও এসছে। তো ভারতের সঙ্গে আমাদের চাল আমদানি এই সম্পর্ক আছে, কিছু রপ্তানি আমরা করছি, এগুলো বন্ধ হয়নি। আচ্ছা, এরপরে যেটা হয়েছে মেইনলি সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে আসলে সম্পর্কের অবনতি হয়েছে, এবং এটা প্রধানত ভারতের দিক থেকেই হয়েছে। আমরা শেষে দেখলাম যে মানে প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হচ্ছিল না, কিন্তু সেটাও হলো, এবং বাংলাদেশের আগ্রহের কারণে হলো, বাংলাদেশের এক ধরনের চাপের কারণে হলো। বিমস্টেক স্যার যেটা বললেন, বিমস্টেকের সাইডলাইনে বৈঠক হলো, এবং এটা নিয়ে ভারতে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া, আমাদের এখান থেকেও একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, তবে ভালো প্রতিক্রিয়া ছিল বেশি। ভালো প্রতিক্রিয়া মানে যে আমরা এটা একটা অ্যাচিভমেন্ট হিসেবে দেখেছি যে ওই পর্যায়ে একটা বৈঠক হয়েছে। বৈঠকে অ্যাচিভমেন্ট কি, বেরিয়ে এসছে কি, সেগুলো পরে, কিন্তু বৈঠক হওয়াটাই একটা অগ্রগতি। বৈঠক হলে হয় কি, একটা মানে সহজীকরণ প্রক্রিয়া শুরু হয়। তো আমরা আশা করেছিলাম যে এরপর অন্তত খারাপ কিছু ঘটবে না, কিন্তু এখন যেটা হলো, এই যে কালকে যে ট্রান্সশিপমেন্ট বন্ধ, তাদের নৌবন্দর এবং বিমানবন্দর দিয়ে ট্রান্সশিপমেন্ট বন্ধ নেপাল ভুটানে। তো নেপাল ভুটানে আমরা খুব বেশি এক্সপোর্ট করি না, আমি যতটুকু জানি, খুব বেশি পণ্য সামগ্রী না, ভলিউমও সেরকম না। সুতরাং যেটা বলা হয়েছে যে ওখানে পণ্যের জট সৃষ্টি হচ্ছে, তাদের রপ্তানি ব্যাহত হচ্ছে, এগুলো আমার কাছে মনে হয় যে বাকওয়াস, ফালতু কথা।
এগুলো মানে ডিপ্লোম্যাটিক পর্যায় থেকে এভাবে কথাবার্তা বলা মানে ভারতের জন্য অসম্মানজনক। তবে উনি বলেছিলেন যে স্থল বন্দর দিয়ে কিন্তু রপ্তানি ব্যাহত হবে না, কিন্তু আপনি বললেন যে আজকে হয়েছে। তো এগুলোতে তাদের মধ্যে সমন্বয়হীনতা থাকতে পারে। এগুলোকে নন টেরিফ ব্যারিয়ার বলে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যারিয়ার। এগুলো ভারতের দিক থেকে কিন্তু আছে, আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে এটা আমরা ফেস করছি অনেকদিন ধরে। অঘোষিত কিছু বিধিনিষেধ, এটা তার মধ্যে হয়তো একটা। যাই হোক, এতে করে আমাদের বাণিজ্য বিরাট ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু এটা হয়তো ভারত থেকে একটা মেসেজ দেওয়া হচ্ছে বাংলাদেশকে যে তোমাদের সাথে আমরা বসেছি, কিন্তু তোমাদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি আমাদের বদলায়নি, তাই না? আমরা লক্ষ্য করব যে ভারতের সেনাপ্রধান পর্যন্ত বলেছিলেন যে নির্বাচিত সরকার ছাড়া কারোর সঙ্গে আলোচনা হবে না, যেটা কিন্তু একটু এক্সট্রাঅর্ডিনারি কথাবার্তা। এক্স্যাক্টলি, এটা মানে কূটনীতির ক্ষেত্রে কিন্তু এটা অগ্রহণযোগ্য। আমাদের সেনাপ্রধান নিশ্চয়ই ভারত সম্বন্ধে কিছু বলবেন না, তাই না? তাদের সেনাপ্রধান উপর্যুপরি কথা বলেছেন, এবং এটা এখান থেকে জোরালোভাবে আপত্তি করা হয়েছিল কিনা আমি জানি না, করা উচিত ছিল, তাই না? তো এই হচ্ছে তাদের অবস্থান। তারা সব ব্যাপারেই আপত্তি জানাচ্ছে আমাদের। আমরা তিস্তা প্রকল্প করব কিনা, কার পয়সা নিয়ে করব, সেই ব্যাপারে তাদের আপত্তি। কারণ চিকেন স্নেকের কাছাকাছি অন্যরা চলে আসবে, ইনভেস্টমেন্ট করলেও নাকি চলে আসে, এবং চিকেন স্নেকে কিন্তু তারা সামরিক তৎপরতা বাড়িয়েছে রিসেন্টলি। তো আমরা তো সেটাও কিছু বলতে পারি যে তোমরা কেন ওখানে। আপনি কি বলছেন হাসান ভাই যে বাংলাদেশের পক্ষ থেকে আরেকটু স্ট্রিক্ট হওয়া দরকার? যেমন তারা কিন্তু আমাদের এই যে লালমনিরহাটে একটা বিমানবন্দর হওয়ার কথা, যেটা ছিল, এটা মানে বন্ধ হয়ে আছে, সেটা উন্নয়নের প্রশ্ন আছে। তো সেই ব্যাপারেও তাদের আপত্তি আছে, এবং তাদের মিডিয়াগুলো সোচ্চার যে লালমনিরহাটে নাকি চাইনিজ ইনভলভমেন্ট বাড়ছে, পাকিস্তানি ইনভলভমেন্ট বাড়ছে ইত্যাদি তারা বলছে, এবং তারা নাকি কোত্থেকে খবর পেয়েছে, উড়ো খবরের ভিত্তিতে তারা অনেক ভিডিও কন্টেন্ট তৈরি করে এবং বিরাট আলোচনার আয়োজন করে তাদের মিডিয়াগুলোতে, যেগুলোকে আমরা গদি মিডিয়া বলছি এখন, তাই না? তো এইসব মিডিয়াও কিন্তু সম্পর্কের অবনতি ঘটাচ্ছে। আমরা আশা করেছিলাম যে মোদী সরকার দুইটা জিনিস করবে, একটা হচ্ছে হাসিনা মানে শেখ হাসিনার মুখ বন্ধ করবে। আমাদের প্রধান উপদেষ্টা আশা করেছিলেন যে তাকে চুপ থাকতে হবে, চুপ থাকলে সম্পর্কের উন্নতি হবে, এখানে অস্থিরতা কম হবে, এবং আওয়ামী লীগের তৎপরতা মানে ক্ষতিকর তৎপরতা মোকাবেলা করতে সুবিধা হবে সরকারের, তাই না? এবং একটা আওয়ামী লীগের সঙ্গেও সম্পর্ক সহযোগীকরণের ব্যাপার আছে হয়তো, সেটাও মানে প্রক্রিয়াটা আগাবে, সেটা হয়নি। আরেকটা হচ্ছে যে তাদের মিডিয়ার তৎপরতা কিন্তু বন্ধ হওয়া উচিত। তাদের মানে কলকাতা ভিত্তিক মিডিয়া শুধু না, তারা কিন্তু জাতীয় পর্যায়ের মিডিয়াগুলো কিন্তু যেগুলো প্রেস্টিজিয়াস ছিল, যাদেরকে আমরা সম্মান করতাম তাদের ভূমিকার জন্য প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তাদের ভূমিকা, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, তাই না? তো এগুলো আশ্চর্যজনক, তারা কি ধরনের পলিসি অ্যাডপ্ট করছে, এবং এগুলো তো দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না। এবং তাদের এটা বোঝা উচিত যে বাংলাদেশ ভারতের সঙ্গে যদি সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশ অন্যদিকে চলে যেতে পারে। যেমন চায়নার দিকে বাংলাদেশের যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে, এবং সেটাও ভারতের একটা আপত্তির কারণ। চায়না আমরা চিকিৎসা নিতে যাব, সেখানে তাদের আপত্তি হওয়ার কারণ কি? কারণ তারা তো আমাদের মেডিকেল ভিসা দিচ্ছে না। চায়না যদি এখানে মেডিকেল খাতে ইনভেস্ট করে, তাতেও তাদের আপত্তি হবে। তো এইসব আপত্তি তো বাংলাদেশ শোনার সময় নাই। বাংলাদেশকে তো তার বিকল্প পথগুলো খুলতে হবে, এবং এমনকি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সহজীকরণের ব্যাপার এসছে। এই মাসে কিন্তু পাকিস্তানের দুজন মানে ফরেন মিনিস্টার আসবেন, ফরেন সেক্রেটারি দুজন আসবেন, তাই না? তো এই সম্পর্ক সহজীকরণগুলো তো হবে। এবং ইউনূস সরকার কিন্তু একটা নতুন ধরনের পররাষ্ট্রনীতি ফলো করছে, যেটা স্যার একটু বলেছেন, সেটা হচ্ছে দেশের স্বার্থ রক্ষা করে আমরা যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করব। সেটা আমেরিকা হতে পারে, চায়না হতে পারে, সেটা ভারতও হতে পারে, তাই না? ভারত আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু যখন এই বাধাগুলো আসে তখন তো তাহলে সেটা তখন তো আমরা তো বিকল্পায়ন করবই, তাই না? আমরা যে ভারত মাঝখানে কিছু পণ্য সামগ্রী আমদানিতে বিঘ্ন সৃষ্টি করেছিল, টেরিফ বাড়িয়েছিল, হ্যাঁ, তাতে ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতে পেঁয়াজ পচে গেছে, আমাদের এখানে পেঁয়াজ উৎপাদন বেড়েছে। তাদের গরু না আসাতে আমাদের এখানে গরু উৎপাদন বেড়েছে। বাংলাদেশ তো একটা সত্যিই সোনার বাংলা। এখানে তো মানে এখানে আমরা অনেক মানে অবাস্তবায়িত সম্ভাবনাও বাস্তবায়ন করতে পারবো, যদি আমাদের বাধাবিঘ্ন সৃষ্টি করা হয়। আমরা অন্যান্য অপরচুনিটিও তৈরি করব। এটা দেশের ভেতরে হতে পারে, দেশের বাইরেও হতে পারে, তাই না? আপনি একটু লক্ষ্য করবেন যে বাংলাদেশে কিন্তু এই যে রিজার্ভ পরিস্থিতির ব্যাপক বড় রকম উন্নতি হয়েছে আমাদের প্রবাসীদের পাঠানো অর্থে,
$3 বিলিয়ন এক মাসে চলে এখন আমরা আশা করছি বিনিয়োগ পরিস্থিতি আরো হয়তো হ্যাঁ, উন্নতি হবে। আমাদের যে সামিটটা হলো একটা ডিসকাশন হচ্ছে, এতে করে তো আমাদের এই যে ডলার মার্কেটটা স্টেবিলাইজড হচ্ছে, এবং ডলার মার্কেট স্টেবিলাইজড হলে কিন্তু বিনিয়োগ অটোমেটিক্যালি আসবে, তাই না? তো এবং আমাদের মুদ্রা যদি শক্তিশালী হয় সেটাও একটা কারণ হবে। তো আমাদের আমদানি সহজ হবে, আমরা কম খরচে আমদানি করতে পারবো। তো এইগুলো তো ভারতের চিন্তা করা উচিত। এবং আমাদের সঙ্গে আমাদের সরকার নির্বাচিত না হতে পারে, কিন্তু এটা গণ অভ্যুত্থানের সরকার, এই সরকারের প্রতি সম্মান দেখায়। জি হাসান ভাই, কাছে ভাই আপনি কি কিছু অ্যাড করতে চান? 1 মিনিট আছে আমাদের। আচ্ছা, খুব ছোট করে বলি যে হাসান ভাই যেটা বলেছেন যে আমরা এখন সময় আমাদের এগিয়ে যাওয়ার, আমরা অত্যন্ত রেজিমেন্টেড হয়ে গিয়েছিলাম। ভারতের যেহেতু ভৌগোলিকভাবে ভারত আমাদের চারপাশে ঠিকই আছে, কিন্তু আমাদেরও জিওপলিটিক্যালি বাংলাদেশ যে অবস্থানে আছে এর একটা অমিত সম্ভাবনা আছে, এবং এটি বহুদিন ধরে আলোচিত চর্চিত বিষয়। আমাদের সমুদ্র আছে, বন্দর আছে, পৃথিবীতে খুব কম দেশেরই ছোট মানে এত বড় একটা সমুদ্র বন্দর আছে। সুতরাং এই বেনিফিটসটা আমরা নিতে হবে আমাদের যেই জায়গাটা। সুতরাং সেই নেয়াটা আমরা পিছিয়ে পড়েছিলাম, বর্তমান সরকার সেই নেয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছে। এটি যদি ভারত পলিটিক্যালি মানে স্মুথলি হ্যান্ডেল করে, তার মতো করে সে পলিটিক্যাল ম্যানার রক্ষা করে তাহলে করলো। আর যদি সে এটাতে ইন্টারফেয়ারেন্স করে তাহলে আমাদেরকে সেইভাবেই কথা বলতে হবে, সেই ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, এর বাইরে তার কোনো বিকল্প নেই আমাদের হাতে। ধন্যবাদ। আমরা একেবারে সময় শেষ হয়ে গেছে। জনাব মাহবুব কায়সার এবং জনাব হাসান মামুন, আপনাদের দুজনকে ধন্যবাদ একটি সুন্দর আলোচনার জন্য এবং এনটিভি স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন। আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।